আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন গতকাল শনিবার যমুনা থেকে বিদায় নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বিদায়ের আগে তারেক রহমানের কাছ থেকে একটি প্রতিনিধি দল, খুব হাই প্রোফাইল একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করেছে। সেই প্রতিনিধি দলে ছিলেন তারেক রহমানের মুখ্য সচিব, তারেক রহমানের সামরিক সচিব এবং তারেক রহমানের বিশেষ সহকারী। কি কথা হয়েছে তাদের মধ্যে? এছাড়াও আপনারা জানেন যে গতকাল বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফয়জুল কবির খান তিনি তার সরকারি বাসভবন ছেড়ে একটি ভাড়ার বাড়িতে গিয়েছেন। পরশুদিন শুক্রবার এই উপলক্ষে তিনি তার সরকারি বাসভবনে একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন। সেই ইফতার পার্টিতে একটি চমৎকার মুনাজাত করা হয়েছে। সেই মুনাজাতের কথাটা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই ইফতার পার্টির কথা বলি। আপনারা জানেন যে পত্রিকায় অলরেডি খবর বেরিয়েছে যে উপদেষ্টারা সরকারি বাসভবন ছাড়তে গড়িমসি করছেন। আসিফ নজরুল তো বলেই দিয়েছেন যে এই বাড়িটার জন্য তার অনেক মায়া জন্মেছে, তিনি সেখানে ছাগল পর্যন্ত পালন করেছেন। আবার তার একটি ছাগল ডারবি নাসিররা রাতের আধারে চুরি করে জবাই করে খেয়েছে। এরকম নানামুখী ঘটনা এবং মিডিয়ায় যেটা দেখছি যে উপদেষ্টারা এখন পাবলিকদের এড়িয়ে চলছেন। তারা এই পাবলিকদের যে প্রেশার, মবের ভয়ে আছেন। এর মধ্যেই এই ফাজুল কবির খান তিনি ভাড়া বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই উপলক্ষে তিনি একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন। সেখানে সাবেক উপদেষ্টারা এসেছিলেন, সেখানে ডক্টর ইউনূসের প্রেস সচিব ডাস্টবিন শফিক ছিলেন, সেখানে দুদকের চেয়ারম্যান ডক্টর মোমেন ছিলেন। সেখানে একটা ভালোই মিলন মেলা হয়েছে। তো সেইখানে ফয়জুল কবির খান একটি মোনাজাতের আয়োজন করেছেন। সেই মোনাজাতটা শোনার পর থেকে আমি মনে যে আপনাদের সাথে শেয়ার না করা পর্যন্ত আসলে আমি স্বস্তি বোধ করছিলাম না। সেই মোনাজাতে প্রায় 10টা পয়েন্ট তারা আল্লাহর কাছে উপস্থাপন করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন। এটা দোষের কিছু না, রমজান পবিত্র মাস, এখানে হাত তুলে আল্লাহর কাছে চাওয়াই যায়। তো তাদের 4-5টা পয়েন্ট আমি পেয়েছি। তো প্রথম টা একটু বলি। হে আল্লাহ, তুমি বর্তমানে জামাত এবং বিএনপির মধ্যে যে দূরত্ব রচিত হয়েছে সেই দূরত্ব তুমি ঘুচায়া দাও। এই দুইটি দল একই মায়ের পেটে দুই ভাইয়ের মতো, তুমি তাদের মধ্যে সকল মনোমালিন্য ঘুচায়া দাও। আরো বলেছেন, হে আল্লাহ, আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেব গত 18 মাস অনেক কষ্ট করেছেন। তিনি অনেক কষ্ট করে দেশটা চালিয়েছেন, সরকার চালিয়েছেন। যে কারণসমূহের জন্য তিনি ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতার দায়ভার থেকে তুমি তাকে মুক্তি দাও। হে আল্লাহ, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে চান। তুমি তার এই রাষ্ট্রপতি হবার খায়েশটা পূরণ করে দাও। হে আল্লাহ, আমাদের বিরুদ্ধে ডক্টর ইউনূসের সরকারের সকল উপদেষ্টার বিরুদ্ধে অনেক 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 অভিযোগ উত্থাপিত হয়েছে। হে আল্লাহ, আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ দুদকে জমা পড়েছে। তুমি এই সব অভিযোগ থেকে আমাদের মুক্তি পাবার তৌফিক দান করো। আরো একটি খুব ইন্টারেস্টিং দাবি তারা আল্লাহর কাছে করেছে, প্রার্থনা করেছে। হে আল্লাহ, এই যে 24 সালের জুলাই আগস্টে যত পুলিশ হত্যা হয়েছে, সেই পুলিশ হত্যার বিভিন্ন তথ্য প্রমাণ সাবেক শেখ হাসিনা সরকারের কাছে জমা হয়েছে। তারা অনেক তথ্য প্রমাণ সংগ্রহ করেছে। হে আল্লাহ, সেই সব তথ্য প্রমাণের সাপেক্ষে যদি বিচার হয় কখনো, তাহলে আমরা অনেকেই ফেঁসে যাব। হে আল্লাহ, সেই সব তথ্য প্রমাণ যেন কখনো আলোর মুখ না দেখে। তো এরকম আরো কিছু মোনাজাত হয়েছে, তারা কেক কেটেছে। এখন এইসব উপদেষ্টাদের বিরুদ্ধে যে অনেক দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে, সেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোমেন স্বয়ং সেই ইফতার পার্টিতে উপস্থিত ছিল। তাহলে এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা যাচ্ছে, যে কারণে মনে করা হচ্ছে যে দুদকের চেয়ারম্যানই তো তাদের লোক, তাহলে সেই লোক কেমনে বিচার করবে? তাহলে কি করণীয়? যে দুদকের এই চেয়ারম্যান ডক্টর মোমেনকে অবিলম্বে তার পদ থেকে সরাতে হবে। এই যে আমি মোনাজাতের কথাগুলো বললাম, আপনারা হয়তো ভাবছেন যে এটা পুরোটাই রসিকতা। পুরোটাই রসিকতা নয়, পুরোটাই সত্যি। এবং এই সমগ্র
মোনাজাতের একটা ভিডিও আছে ডাস্টবিন শফিকের কাছে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ভিডিওটা উদ্ধার করতে পারিনি, কিন্তু আমি বিশ্বাস করি ডাস্টবিন শফিকই বা তার কোনো ঘনিষ্ঠ একটা সূত্র একদিন না একদিন এই মোনাজাতের ভিডিও তারা এটা রিলিজ করবেন। এদিকে গতকাল রবিবার ডক্টর ইউনূস 3:30টার দিকে তার সরকারি বাসভবন যমুনা ছেড়ে চলে গেছেন তার গুলশানের নিজস্ব বাসভবনে। অনেকেই ধারণা করেছিলেন যে ডক্টর ইউনূস সহসা এই প্রধান উপদেষ্টার পদ ছাড়বেন না, এবং তিনি অনেকভাবে চেষ্টা করেছেন যাতে দীর্ঘদিন প্রধান উপদেষ্টার পদে থাকতে পারেন, কিন্তু বিএনপির সাথে তিনি পেরে ওঠেননি। বিএনপি তার সব অযৌক্তিক দাবি দেওয়া মেনে নির্বাচনে গিয়ে ক্ষমতা পেয়ে চোখ উল্টায় দিচ্ছে। চোখ পুরা উল্টায়নি, মানে অ্যাটলিস্ট ইউনূস হ্যাড টু গো। এখন ডক্টর ইউনূস 3:30টায় চলে গেছে। 3টার সময় তারেক রহমানের পক্ষ থেকে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল তার সাথে দেখা করে। সেই প্রতিনিধি দলে ছিলেন সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারেক, মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার এবং তারেক রহমানের বিশেষ সহকারী ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম। তো সভাপতি এত হাই প্রোফাইল একটা প্রতিনিধি দল কেন ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন, এবং এটা নিয়ে যারা এই খবরটা জানেন, এটা মেইন মিডিয়া আমার চোখে পড়েনি, তারা কিন্তু এটা নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন, এবং অনেকেরই ধারণা যে বোধহয় এই তারেক রহমানের প্রতিনিধি দল ডক্টর ইউনূসের কাছে গিয়েছেন তাকে ভবিষ্যতে রাষ্ট্রপতি হবার কোনো প্রস্তাব দিতে বা এই সংক্রান্ত কোনো আলোচনা করতে। কিন্তু আমি খোঁজ নিয়ে জেনেছি যে না, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হবার কোনো প্রস্তাব দেওয়া হয়নি, বরং সম্প্রতি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু তিনি যে দৈনিক কালের কণ্ঠে 2 পর্বে প্রচারিত একটি সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেছেন। এই প্রতিনিধি দল আসলে গিয়েছিল সেই অভিযোগের বিষয়ে আলোচনা করতে, এবং সেই অভিযোগ সমূহ সত্যি কিনা, সেই অভিযোগের বিষয়ে ডক্টর ইউনূসের মতামত কি, সেগুলো জানতে গিয়েছিলেন। কারণ আমার সূত্র আমাকে নিশ্চিত করেছে যে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হবার প্রশ্নই ওঠে না, এবং ডক্টর ইউনূস যেন রাষ্ট্রপতি না হতে পারে তার একটা বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর এই সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। নইলে হঠাৎ করে যে রাষ্ট্রপতি 18 মাস একদম মুখে কুলুপ এঁটেছিলেন, তালা লাগিয়েছিলেন, তিনি হঠাৎ করে এত সোচ্চার হলেন কেন? এটাও একটা বৃহত্তর রাজনীতির অংশ। একটা ছোট্ট খবর দিয়ে আপনারা জানেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সম্প্রতি দিল্লি সফর করেছেন। সেই দিল্লির থেকে তিনি জেদ্দা গিয়েছিলেন। বেসিক্যালি জেদ্দায় গিয়েছিলেন। জেদ্দায় তার উদ্দেশ্য ছিল ওআইসি যে ইসলামিক কান্ট্রিজ গুলো আছে তাদের সদস্যদের তিনি ইফতার এবং সেহেরিতে দাওয়াত করবেন, কিন্তু শেষ মুহূর্তে তড়িঘড়ি করে তিনি এই ইফতার এবং সেহেরি বাতিল করেছেন এবং তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। এর কারণ হলো আমেরিকা এবং ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে, এবং ইরান এই মধ্যপ্রাচ্যে আমেরিকান যে ঘাঁটি রয়েছে 5টি দেশে পাল্টা আক্রমণ করেছে। তো এই অবস্থায় ডক্টর খলিল ফিরে এসেছে। ডক্টর খলিল আপনারা জানেন যে জাতিসংঘের একটি পদের জন্য বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করছে, প্যালেস্টাইনও প্রতিদ্বন্দ্বিতা করবার কথা ছিল, কিন্তু প্যালেস্টাইন বাংলাদেশের সমর্থনে সরে গেছে। কিন্তু এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সাইপ্রাসের সাথে, এবং সাইপ্রাসকে ভারত সহ অনেক দেশ সমর্থন করছে। এখন দেখা যাক ডক্টর খলিল এবং বাংলাদেশ সেই পদে বিজয়ী হতে পারেন কিনা। প্রিয় বন্ধুরা, এটি মার্চ মাস, অগ্নিঝরা মার্চ। এই মাসেই আমাদের 71 সালে স্বাধীনতা ঘোষণা হয়েছিল। এই অগ্নিঝরা মার্চের শুভেচ্ছা সবাইকে। জুলাই সন্ত্রাসের মাধ্যমে গঠিত অবৈধ ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে প্রথম দুর্নীতির অভিযোগ এনেছিলেন সাবেক সচিব এবং বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। এবিএম আব্দুস সাত্তার এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে প্রিন্সিপাল সেক্রেটারি। সেই সময় ইউনূসের ক্ষমতাসীন সরকার থাকায় তিনি কিছু করতে পারেননি, কিন্তু এখন তো তিনি প্রিন্সিপাল সেক্রেটারি, প্রধানমন্ত্রীর পরেই রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর কর্মকর্তা। এখন কি তিনি ইউনূস সহ তার উপদেষ্টাদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন? কারণ খবর যা প্রকাশিত হচ্ছে তাতে তো মনে হচ্ছে ইউনূস সরকারের উপদেষ্টা না বলে তাদেরকে ইউনূস গং আর যা করেছে তারা
তাকে দুর্নীতি না বলে ডাকাতি বলাই শ্রেয় হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দুর্নীতির যত নজির আমরা দেখেছি, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের লুটপাটের মাত্রা কেবল রেকর্ড ছাড়িয়ে গেছে তা নয়, এটা একটা ডাকাতি হয়েছে সারা বাংলাদেশে। দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে এই উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত অভিযোগ জমা পড়ার ঘটনা প্রমাণ করছে যে এটি কোনো সাধারণ দুর্নীতি নয়, বরং সুপরিকল্পিতভাবে রাষ্ট্রীয়ভাবে ডাকাতি করা হয়েছে বাংলাদেশকে। মাত্র 18 মাসের শাসনামলে তারা যেভাবে দেশের সম্পদ লুট করেছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচকে বাংলাদেশ আরো এক ধাপ নিচে নামা এই সরকারের চরিত্রের প্রকৃত পরিচয় দিচ্ছে। মাত্র 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে উঠে আসা অভিযোগগুলো বিশ্লেষণ করলে দেখা যায় তিনি নিজেই ক্ষমতায় আসার পরপরই নিজের ব্যবসায়িক স্বার্থ হাসিলে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন। গ্রামীণ ব্যাংক ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর জন্য নির্বাহী আদেশে সুবিধা প্রদান, বিনা যাচাইয়ে ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স প্রদান এবং ম্যান পাওয়ার এক্সপোর্ট ব্যবসায় অবৈধ সুবিধা নেওয়ার মাধ্যমে তিনি রাষ্ট্রীয় কোষাগারকে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তার নিজের নামে ট্রাস্ট গঠন করে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাতের অভিযোগ দেখায় যে কিভাবে তিনি আয়কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়েছেন। ইউনূসের বিদেশ সফরের নামে রাষ্ট্রীয় কোষাগার লুটের ঘটনা অত্যন্ত জঘন্য। মাত্র 14 মাসে 14টি বিদেশ সফর, যার অধিকাংশই ছিল সম্পূর্ণ ব্যক্তিগত প্রয়োজনে। লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রতি রাতে 10 লাখ টাকার ভাড়ার প্রেসিডেন্সিয়াল সুইটে থাকা 40 জনের বিরাট দলবল নিয়ে 5 দিনের জাঁকজমকপূর্ণ অবস্থান, এসব সবই ছিল আসলে তারেক রহমানের সাথে গোপনে রাজনৈতিক লেনদেনের বৈঠক। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক বা পাচারকৃত অর্থ ফেরতের মিথ্যা অজুহাত দিয়ে তিনি দেশের মানুষকে প্রতারণা করেছেন এবং কোটি কোটি টাকা অপব্যয় করেছেন। তার মেয়েকে সরকারি খরচে বিদেশ সফরে নিয়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে যে তিনি রাষ্ট্রীয় কোষাগারকে নিজের পারিবারিক সম্পদ মনে করতেন। আসিফ নজরুলের কথা তো বলেইছি এর আগের ভিডিওতে। তার বিরুদ্ধে উঠে আসা অভিযোগগুলো দেখায় যে কিভাবে বিচার বিভাগকে বাণিজ্যিক পণ্যে পরিণত করেছিলেন তিনি। জামিন বাণিজ্য, মামলা বাণিজ্য এবং বিচারক পদায়নে ব্যাপক দুর্নীতির মাধ্যমে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। গান বাংলা টেলিভিশনের তাপসের জামিন থেকে শুরু করে বিভিন্ন শিল্প গ্রুপের সিইওদের বিচারিক সুবিধা প্রদানে তার ভূমিকা ছিল অত্যন্ত জঘন্য। ঢাকা এবং আশেপাশের এলাকায় বিচারক বদলিতে 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত আদায় করা হয়েছে এবং সাব রেজিস্ট্রার পদায়নে কোটি 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 টাকার বাণিজ্য বা দুর্নীতি তার বিচারিক ক্ষমতার নির্লজ্জ অপব্যবহারের প্রমাণ। আমেরিকায় বাড়ি কেনা এবং সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ঘটনা প্রমাণ করছে যে তিনি কিভাবে পরিকল্পিতভাবে অর্থ পাচারের নেটওয়ার্ক তৈরি করেছিলেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ এবং 11,000 কোটি টাকা বিদেশে পাচারের তথ্য এই সরকারের লুটপাটের ভয়াবহতা তুলে ধরে। দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ডে তার বিনিয়োগের যে চিত্র পাওয়া যায় তা প্রমাণ করে যে এটি ছিল একটি আন্তর্জাতিক মানি লন্ডারিং নেটওয়ার্ক। তার বাবা বিল্লাল হোসেনের ঠিকাদারি সিন্ডিকেট এবং এপিএস মোয়াজ্জেম হোসেনের নিয়োগ বদলি বাণিজ্য দেখায় কিভাবে পারিবারিক নেটওয়ার্কের মাধ্যমে সিস্টেমেটিক দুর্নীতি পরিচালনা করা হয়েছে। শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে 1200 কোটি টাকার ব্যয় বৃদ্ধি করার মতো ঘটনা প্রমাণ করছে যে তারা কিভাবে উন্নয়ন প্রকল্পকে লুটপাটের উৎসে পরিণত করেছিল। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ডিগনিটি তিনি বজায় রেখেছিলেন উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত, কিন্তু উপদেষ্টা হওয়ার পরে কি করেছেন? তার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ এবং অন্যের সম্পত্তি জোর করে দখলের অভিযোগ উঠেছে। কিভাবে পরিবেশ সংরক্ষণের দায়িত্ব থেকেই তার পরিবেশ ধ্বংস করে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি হয়েছে তা একটু জাস্ট চোখ খোলা রাখলেই বোঝা যায়। জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খানের বিরুদ্ধে সামিট গ্রুপের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ এবং বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর সাথে অবৈধ লেনদেন, দেশের জ্বালানি খাতে কিভাবে দুর্নীতির জাল বিস্তার করা হয়েছে তার প্রমাণ। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি এবং হাসপাতালের কেনাকাটায় অনিয়মের অভিযোগ দেখায় যে স্বাস্থ্য সেবার নামে কিভাবে জনগণের অর্থ লুট করা হয়েছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার বিরুদ্ধে টিভি চ্যানেলের লাইসেন্স প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণ করছে যে কিভাবে গণমাধ্যমের নিয়ন্ত্রণ এবং তথ্য প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষমতাকে ব্যক্তিগত আয়ের উৎসে পরিণত করেছেন। প্রতিটি মন্ত্রণালয় এবং বিভাগ সুপরিকল্পিতভাবে দুর্নীতির নেটওয়ার্ক বিস্তার করে এই সরকার রাষ্ট্রীয় কাঠামোকে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির
যন্ত্রে পরিণত করেছিল। নাহিদ ইসলাম বিটিসিএল এর 5G প্রকল্পে 65 কোটি টাকার বাজেট 326 কোটিতে উন্নীত করার চেষ্টা করেছিলেন কিনা সেটা প্রমাণিত নয়, কিন্তু ডক্টর ইউনূসের ব্যক্তিগত সহকারী হিসাবে যিনি কাজ করেছেন সেই তাইয়াবের নামে এসব অভিযোগ তো প্রমাণিত হয়েছে। হুয়াওয়েকে অবৈধ 100 কোটি টাকা পরিশোধের চাপ সৃষ্টি করা এবং ফ্যাক্টরি টেস্ট ছাড়াই চীন থেকে যন্ত্রপাতি আমদানির মতো ঘটনা প্রমাণ করে যে কত বড় দুর্নীতি করে গেছে এই ফায়াজ তাইয়াব। দুদকে জমা পড়া অভিযোগগুলোর বিশ্লেষণ করলে দেখা যায় যে এই দুর্নীতির মাত্রা এতই বিস্তৃত এবং গভীর যে একে সাধারণ দুর্নীতি বলা যাবে না। এটি ছিল পরিকল্পিত রাষ্ট্রীয় ডাকাতি। প্রতিটি উপদেষ্টা তাদের নিজ নিজ ক্ষেত্রে দুর্নীতির সিন্ডিকেট গড়ে তুলেছিল এবং রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ হিসেবে লুট করেছিল। 18 মাসে 14 লক্ষ কোটি টাকা পাচারের যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তা দেশের মোট জিডিপির একটি উল্লেখযোগ্য অংশ। এই বিপুল পরিমাণ অর্থ যদি দেশেই থাকতো তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আসলে ভিন্ন হতো। এবিএম আব্দুস সাত্তার, যিনি এখন প্রিন্সিপাল সেক্রেটারি, তখন ইউনূস সরকারের আমলে প্রথম এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তখন তিনি বলেছিলেন অন্তত 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে আছে। তিনি তখন প্রশ্ন তুলেছিলেন যে উপদেষ্টাদের পিএস এর অ্যাকাউন্টে 200 কোটি টাকা পাওয়ার পরও কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না। এখন যখন তিনি তারেক রহমানের প্রিন্সিপাল সেক্রেটারি, তখন প্রশ্ন উঠছে তিনি এই দুর্নীতির বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও ফেসবুক লাইভে এই দুর্নীতির বিষয়ে কথা বলেছিলেন এবং দাবি করেছিলেন যে দুর্নীতির তথ্য প্রকাশ পাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্টরা আগে ভাগেই দেশ ছাড়ছে। দুর্নীতির এই ভয়াবহ চিত্র প্রমাণ করে যে ইউনূস সরকার আসলে একটি দুর্নীতিবাজ কর্পোরেট গ্যাং ছিল, যারা তথাকথিত জুলাই বিপ্লবের নামে ক্ষমতায় এসে দেশকে লুট করেছে। তাদের প্রতিটি পদক্ষেপ ছিল নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য। দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠান নামে তারা যে বিপ্লবী সরকারের ভাবমূর্তি তৈরি করেছিল সেটি ছিল ভণ্ডামি, সম্পূর্ণ ভণ্ডামি। বাস্তবে তারা ছিল একদল সুযোগ সন্ধানী লুটেরা যারা দেশের সংকটকে নিজেদের সম্পদ বৃদ্ধির সুযোগ হিসেবে ব্যবহার করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতিখারুজ্জামানের মন্তব্য যে কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং অভিযোগের সত্যতা পেলে দৃষ্টান্তমূলক জবাবদিহিতার আওতায় আনতে হবে, এই বক্তব্য এখন বাস্তবায়নের সময়। প্রিন্সিপাল সেক্রেটারি সাহেব, যিনি এখন সর্বময় ক্ষমতার অধিকারী, এবিএম আব্দুস সাত্তার, আপনি কি এখন এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নাকি ছেড়ে দেবেন? তাহলে তো সবাইকে ছাড়তে হবে। আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন তাদেরও ছাড়তে হবে। তাহলে ছেড়ে দিন সবাইকে, কারণ আপনারাও তো করবেন, মনে হচ্ছে আপনারাও তো দুর্নীতি করবেন এবং যাতে আপনাদেরও সামনে ছেড়ে দেওয়া হয় সেই ব্যবস্থা, পথ পরিষ্কার করে যাবেন, তাই না? ভালো থাকবেন।